আমন্ত্রণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। অবিস্মরণীয় জয়ের এক রাত কাটালেন জোরান মামদানি। পরদিন সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়লেন। 5 সদস্যের ট্রানজিশন টিম গঠন করেছেন, যারা আগামী 1 জানুয়ারি তার সিটি হলে ফেরাটাকে অর্থাৎ কোন প্রক্রিয়ায় তিনি ফিরবেন এবং কোন কোন বিষয়গুলো বর্তমান প্রশাসনের সঙ্গে ফয়সালা করে নিতে হবে সেই বিষয়টি নিয়ে কাজ করছেন। অর্থাৎ জয়ের 12 ঘন্টার মধ্যেই কাজ শুরু করেছেন জোরান মামদানি। তবে প্রশ্ন আছে, প্রশ্নটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই জয়কে কিভাবে নিচ্ছেন এবং এটি তার এই জয়টি আমেরিকার জন্য, নিউ ইয়র্কের জন্য ফেডারেল বরাদ্দ কাট করা কিংবা অন্যান্য বিষয়গুলো কতটা বিপদ ডেকে আনতে পারে। এখন পর্যন্ত যে কথাগুলো শোনা যাচ্ছে তাতে দুই পক্ষই বেশ একটি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক মার পেছে সেটি কোথায় গিয়ে দাঁড়ায় এটি নিয়ে যেমন কথা আছে অনেকেই বলছেন যে মামদানি স্টাইলটা ডেমোক্রেটদের জন্য, অনেক পুরো দেশের জন্য একটা বড় ধরনের উদাহরণ হতে পারে। কিন্তু রিপাবলিকানরা আবার এটিকেই সাপে বর হিসেবে দেখছেন। তারা মনে করছেন মামদানির মতো একজন সোশ্যালিস্টকে যদি ডেমোক্রেটদের মূল ধারায় নিয়ে আসা যায়, তবে ডেমোক্রেটদেরকে আগামী মধ্যবর্তী নির্বাচনে সমালোচনা করার জন্য এবং তাদেরকে ঘায়েল করার জন্য একটি অস্ত্র হতে পারে এই মামদানি স্টাইল। এবং রিপাবলিকানরা মূলত অনেকেই হতাশ, কারণ একই সময় নিউ জার্সি এবং ভার্জিনিয়াতে যে ফলাফলটি ডেমোক্রেটদের পক্ষে গিয়েছে সেটি নিয়ে তারা এই রাতটিকে কিংবা মঙ্গলবার দিনটিকে ডিজাস্টার হিসেবে দেখছেন কোনো রিপাবলিকান সেনেটর। এইসব বিষয় নিয়ে আলোচনা করব সাবেক হাউস স্পিকার, যিনি দীর্ঘদিন ধরে হাউসে ডেমোক্রেট দলের নেতৃত্ব দিয়েছেন, ন্যান্সি পেলোসি। তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর রাজনীতিতে থাকছেন না। 2027 সালের পর তিনি আর নির্বাচন করবেন না। যদিও তার এই রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন একজন শয়তান মহিলার বিদায় হচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ন্যান্সি পেলোসির বিদায়কে শয়তান মহিলার বিদায় হিসেবে দেখছেন। একই সঙ্গে বাংলাদেশে নানা কিছু ঘটছে। বাংলাদেশে জুলাই যে সনদ, এটিকে কেন্দ্র করে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার জন্য বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেকটা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোই আলোচনা করে ঠিক করুক তারা কি করবে, 1 সপ্তাহ সময়, আমরা আর এই বিষয়ে কোনো কিছু করছি না। এই অবস্থায় জামায়াতের পক্ষ থেকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করেছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিএনপি এখনো সিদ্ধান্ত জানায়নি, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে এবং আশা করা যাচ্ছে যে ইতিবাচক একটা ফলাফল হয়তো আসবে। এইসব বিষয় নিয়ে কথা বলবো আমাদের বিশেষজ্ঞ অতিথিদের সঙ্গে, যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে আসলে এই মামদানির বিজয় এবং ট্রাম্পের সাথে সম্পর্কের উত্থান পতন কোন দিকে যাবে এবং শেষ পর্যন্ত এইগুলো কি হয় জানতে চাইবো। এরপর করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো নিউ ইয়র্কের আভ্যন্তরীণ রাজনীতি। অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস আজকে একটি আর্টিকেল পাবলিশ করেছে, তারা বলছে মামদানির এই বিজয় চাকসুমারের জন্য একটা বড় ধরনের ধাক্কা এবং চাকসুমার সামনের দিনগুলোতে পিছিয়ে পড়ছেন। মামদানি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেহেতু এন্ডোর্স করা না করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া চাকসুমারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, সেটি জানবো। কবির হাসান, আপনার কাছে আগে জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন, কি প্রতিক্রিয়া। যদিও একটু আপনাকে ইন্টারফেয়ার করছে, আমরা একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যটাই বরং শুনে আসি। তিনি আজকে মামদানির বিজয় নিয়ে কি বলেছেন সেটি শুনে আপনার কাছে আসছি। Zoran Mandami, you said that, you called him a communist. You said that if he won, you would take drastic action against New York City. What kind of actions are you looking at, and will the ICE deportations continue? Well, I think you have to look. If he is a communist, there's not going to be a lot of activity. So you would need bridges and tunnels and all the different things that were being planned for New York, I think. And look, I hope New York does well. That's all I can say. I love New York. I grew up in New York. I did well in New York, always did well. And I hope New York does well. That's all. And the ICE raids, will they continue?
ICE raids? Well, you want to get criminals out. If they're criminals, we want to get them out. Ideally, we wouldn't have to do them because he'll send the criminals out himself. But that seems to be unlikely. No, we have to get criminals out. You know, millions of people were let into our country from prisons and from mental institutions and drug dealers, a lot of drug dealers and murderers. 11,888 murderers. 50% of them committed more than one murder. And we want to get them out. So whether they're in New York or anywhere else, we want to get them out. We've created a great place in Washington. All of you know, you see the difference between what it was now and what it was a year ago under Biden. It was a death trap, and now it's people walk down the street, they have dinner, the restaurants are booming. প্রফেসর ডক্টর কবির হাসান, বল আপনার কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শুনলেন এবং এর আগে মামদানির যে প্রতিক্রিয়াগুলো তিনি বলছিলেন যে আমাকে তো কাজ করতে হবে, নিউ ইয়র্কারদের সাথে আমি প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে আলোচনা করতে আগ্রহী, যদিও আমাকে এখন পর্যন্ত কোনো অভিনন্দন জানানো হয়নি। ওয়াও, ফার্স্ট অফ অল একটা মামদানির বিজয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং খুশি এই কারণে যে একজন ইমিগ্রেন্ট, দিস কান্ট্রি ইজ বিল্ট অন ইমিগ্রেন্টস, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প এসে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে লেগেছে, সে যে গ্রাসরুট ইলেকশন ক্যাম্পেইন করেছে বরাবর ইয়াং, এবং তার মেসেজের সে ফোকাস ছিল, সে কিন্তু ফ্লিপ ফ্লপ করেনি। এবং এটা কিন্তু অনেক কিছু শেখার আছে, শুধু ডেমোক্রেটিক পার্টির জন্য না, রিপাবলিকান পার্টির জন্য কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করতে হয়, বিগ মানির এগেনস্টে কিভাবে জনতার শক্তি কাজ করে, সেটা আবার নতুন করে আমেরিকান পলিটিক্স সে দেখালো। এবং আমি দেশে আছি 40+ ইয়ার্স, এরকম আমি জোয়ার কখনোই দেখিনি। আমি কিছুদিন ইলেকশনের রাতে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, আমাদের হাবিব ভাইয়ের করা মানে মনোলগ, উনি কয়েকটা উদাহরণ দিলেন, বাফলোর একটা উদাহরণ দিলেন, যেখানে বিগ মানি কিভাবে একটা গ্রুপকে বাফলোর মেয়র সৃষ্টি করে। এক্স্যাক্টলি অপোজিট জিনিস উনি আশঙ্কা করছিলেন, মানে হোপফুল ছিলেন ওনার বক্তব্যে যে মামদানি জিতে আসবে। মামদানি জিতে আসার সবচেয়ে বড় জিনিস হলো যে জনতার শক্তি, ডেমোক্রেসি, বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, যেটা আব্রাহাম লিঙ্কনের ফেমাস উক্তি, সেটা আবার প্রমাণ করেছে। একটা জিনিস তো বুঝতেই হবে যে নিউ ইয়র্কের মিডিয়ান রেন্ট ইজ $4,000। আমার মেয়ে নিউ ইয়র্কে থাকে, প্রায় কমপ্লেন করে যে কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। অ্যাফোর্ডেবল সিটি, যেটা মামদানির স্লোগান এবং ইলেকশন ম্যানিফেস্টো, সেটাকে সে এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস করি, কারণ সে হি ইজ কানেক্টেড উইথ দি ভোটার বেস, যারা তাকে জয়ী করেছে। এবং আলটিমেটলি আমার কি মনে জানেন, কারণ ডোনাল্ড ট্রাম্প নার্সিস্টিক লোক, হি ইজ অলসো বিজনেসম্যান, হি ইজ এ ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট। সে যখন দেখলো যে এত কিছু করার পরও মামদানি জিতে এসেছে, এবং নিউ ইয়র্কে তার জন্মস্থান, নিউ ইয়র্কে তার বড় হওয়া, সেই জিনিসটা সাইকোলজিক্যাল কিন্তু প্লে করবে। সে যতটা কঠিন দেখিয়েছে ইলেকশনের আগে, সে চেয়েছিল মামদানি হেরে যাক তার হুঙ্কারে, কিন্তু মামদানি যখন জিতে এসেছে, সে আবার কিন্তু মানে psychologically he likes to play with equal. I don't think that he will do anything drastic that will hurt the New York City. সে বলেছে যে আমি নিউ ইয়র্ক সিটিকে হার্ট করবো না, হয়তো তাকে হার্ট করবো। আরেকটা কথা আপনি বলেছিলেন যে এই রিপাবলিকানরা মনে করছে যে এটাকে একটা মানে এক্সাম্পল হিসেবে, ইলেকশন টুল হিসেবে ইউজ করবে, দেখো যে মানে সে যে কমিউনিস্ট, সে কিন্তু কখনোই কমিউনিস্ট না, সে বারবার এটা অস্বীকার করেছে। সে সোশ্যাল ডেমোক্রেট, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এটারও কিন্তু কোন ধরনের মানে ক্লিয়ার ডেফিনেশন নাই। ডেফিনেশনটা হলো মানে স্মল পিপল ভার্সেস বিগ পিপল। সে স্মল পিপলের পক্ষে, এবং যেখানে বার্নি স্যান্ডার্স থেকে প্রথম থেকেই সে মানে সে স্মল পিপলের যে সুর আর কি, এটা শুধু সেই না, এখানে আরো অনেকে ছিল। সে তার ইলেকশন দিনে যে মানে ভিক্টোরি স্পিচে যে একজনের কথা বলেছে যে মানে যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি, এটা তো আমরা সবাই চাই। ডোনাল্ড ট্রাম্পও তো বারবার কথা বলে। ডোনাল্ড ট্রাম্প যে জিতে আসলো সেকেন্ড টার্মে, সে তো এই যে ওয়ার্কিং ক্লাসকে মানে সুরক্ষা দিবে বলে এসেছিল, কিন্তু আলটিমেটলি তার পলিসি ব্যাকফায়ারিং। এই যে আজকে 35 দিন গভর্নমেন্ট মানে লে অফে আছে, অনেক লোক সাফার করতেছে। স্ন্যাপ বলে একটা প্রোগ্রামকে যদিও ফেডারেল জাজেরা এটাকে স্টপ করে রেখেছে, কিন্তু অনেক ফ্যামিলি
sooner or later is facing this problem. হ্যাঁ, আলটিমেটলি অনেকে বলে, আমি যতদিন এই দেশে ছিলাম, লাস্ট ওয়ান ছিল ট্রাম্পের সময় 34 days, এটা অনেকে বলে একটা পেইড ভ্যাকেশন, কিন্তু এবার এত বেশি অস্থিরতার সৃষ্টি করেছে, কারণ ট্রাম্প যখন ক্ষমতা আসে, আপনি জানেন ওই যে ডজ এলন মাস্কের ছোট করা, তার যে প্রজেক্ট 2025, যে ছোট গভর্নমেন্টের যে আইডিয়া, তো ছোট গভর্নমেন্টের আইডিয়া নিউ ইয়র্ক সিটিতে, যেখানে বাজেট $100 billion, about what 20 million people roughly live there, সেখানে আপনার তো, এবং আপনি যদি মিডিয়ান ইনকাম দেখেন, আপনি যদি এটা বলে যে স্মর্গেজ বোর্ড অফ, মানে সারা দুনিয়াকে এক করলে নিউ ইয়র্ক সিটিতে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা কান্ট্রি রিপ্রেজেন্টেশন আছে সেখানে। সোশ্যালিস্ট ডেমোক্রেট যাই বলেন না কেন, জনগণের শক্তি এবং তাদেরকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন, মামদানি, আমি দোয়া করি আপনি যেটা শুরু করেছিলেন, মানে আমাদের অনুষ্ঠান শুরুর আগে, যে তারা এখন ট্রিক করে থাকে কোনোভাবে ফাঁদে ফেলায় কিনা, সে যদি ফোকাস থাকে, তার যদি ট্রানজিশন টিম এবং তার সাথে একটা ভালো একটা টিম নিয়ে কাজ করতে পারে, যারা মানে সিজন পলিটিশিয়ান এবং যারা রাজনীতি বুঝেন, তাহলে আমার মনে হয় সে সাকসিড করবে, এবং দোয়া করি সে সাকসেস করো, কারণ এটা নিউ ইয়র্কবাসীর জন্য এটা ভালো হবে। জি, করিম চৌধুরী, একেবারে ইলেকশনের শেষ মুহূর্ত পর্যন্ত, ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে টক শোয়ে কথা বলেছিলাম। আপনি বলছিলেন যে আপনি জয় উদযাপনের মামদানি, যেখানে জয় উদযাপন করবেন বুকলিনে, সেখানে দ্রুত যেতে হবে। তারপর আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের টক শোয়ে ছিলেন এবং জয়ের জায়গাটা, জয়ের সময়টা নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। আপনার অনুভূতি জানার সুযোগ হয়নি, তাই একেবারে 30 সেকেন্ডে আপনার অনুভূতিটা জানবো। মামদানি যখন জয়ী হলেন, ঘোষণা আসলো, কেমন লেগেছিল তখন আসলে আপনাদের? আমরা কিছুটা আগে থেকে আঁচ করতে পেরেছিলাম, তবে এটা অসম্ভব একটা উৎসাহের ব্যাপার। আমি যখন ওই ওয়াচ পার্টিতে যাই, সেখানে নির্বাচন পরিচালনার যারা মূল দায়িত্বে ছিলেন, তার ক্যাম্পেইন কমিটির লোকজন, লিডার্স, ইনক্লুডিং আলী নাজমি, বিভিন্ন গ্রুপের টেকনিক্যাল অ্যাডভাইজার যারা ছিল, তাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নাই। এটা কেমন জানি, আমরা জানতাম যে আমরা বিজয়ী হব, কিন্তু অ্যানাউন্সমেন্টটা, নির্বাচনী রেজাল্ট যখন আমরা দেখতেছিলাম স্ক্রিনে, বড় স্ক্রিনে, ওই হলরুম থেকে, তখন তো আমরা পরিষ্কার করে মানে এতটা উৎসাহিত যে অনেকেই আমরা সেখানে দেখছি যে কান্নাকাটি করতেছিল, অনেকে আরেকজন কর্মীকে, পাশের কর্মীকে ধরে জড়িয়ে ধরে মানে উচ্ছ্বাস প্রকাশ করতেছিল। তো আমি নিজেও সেখানে ছিলাম, আমি স্ট্যাটেন আইল্যান্ড ডেমোক্রেটিক ডেলিগেটও সেখানে ছিল, অনেকেই ছিল, কেন্দ্রীয় ডেমোক্রেটিক পার্টির অনেক কেন্দ্রীয় নেতা, আপনি জানেন যে সিটির ইলেক্টেড অনেক অফিসিয়াল সেখানে ছিল, সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট, এমনকি কংগ্রেসম্যানেরা সেখানে ছিল। অতএব এটা আমাদের জন্য অসম্ভব একটা পাওনা, এই কারণে যে ইয়াং জেনারেশন চেঞ্জ আসছে, এই যে পরিবর্তনের যে হাওয়া, আমরা বাইরের দেশে পরিবর্তনকে বলি যে মিডল ইস্টার্ন স্প্রিং, আরব স্প্রিং, অল দোজ থিং বলি, আমাদের এখানে যখন স্প্রিং হয় তখন আমরা এটাকে কমিউনিস্ট বলে লেভেল দিয়ে থাকি। আমাদের তো আসলে উইন্টার চলছে, সেই কারণে স্প্রিংটা হয়তো আমরা তেমন একটা টের পাই না। আমরা উইন্টারে এসে স্প্রিং পেয়েছি, এটা বলতে চাচ্ছেন? তো নয়, এটাই আরব স্প্রিং না, এটা আমেরিকার স্প্রিং শুরু হয়েছে, ডেমোক্রেটিক পার্টির মধ্য থেকে হয়েছে। আপনি ধরে রাখুন, আগামী দিনে রিপাবলিকানদের মধ্য থেকেও ট্রাম্পিজমকে টপকাইয়া এরকম রিপাবলিকান স্প্রিং আসবে, যেখানে সত্যিকারে দেশপ্রেমিক নেতৃত্ব আসবে। ডোনাল্ড, আপনি দেখেছেন 2008 সালে আমরা দেখেছি বারাক ওবামা যখন বিজয় অর্জন করলো, ইয়াংগেস্ট সিনেটর, স্টেট লেভেল সিনেটর, বিকেম দ্য ইউএস প্রেসিডেন্ট। এই যে জনজোয়ার যে গড়ে উঠছে, তার পিছনে বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে রিপ্রেজেন্টেশন করার জন্য প্রত্যেকটা ইলেক্টেড অফিসিয়াল সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলের নির্বাচনের সময় তার ম্যানিফেস্টোতে শুধুমাত্র বঞ্চিত মানুষদের রিপ্রেজেন্টেশন করার প্রতিশ্রুতি দেয়, আর ক্ষমতা যাওয়ার পরেই তারা রিপ্রেজেন্ট করে ধনিক শ্রেণীকে, 10 to 1% ধনিক শ্রেণীকে তারা রিপ্রেজেন্ট করে তাদের স্বার্থ। কারণ তারা মাল দেয়, টাকা, শব্দটা ভালো বললাম না, তারা টাকাতে অর্থ দেয়, তাদের নির্বাচনী খরচ চালায় এবং তাদেরকে কিনে নেয়। যদিও অনেকটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি একটু চাকসুমারের বিষয়টাই আলোচনায় আসতে চাই, যে চাকসুমার শেষ পর্যন্ত মামদানির জয়ের সময় তাকে পাশে পাননি, আগেও পাননি, পরে কতটুকু পাবেন এটি তাকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচনের দিন, আপনি ভোট দিয়েছেন কাকে, উনি বলেছেন যে আগে ভোট দিন না কেন, নতুন মেয়র যিনি আসবেন তার জন্য শুভকামনা থাকলো। কিন্তু মূল যে বিষয়টি নিউ ইয়র্ক টাইমস আজকে বিশ্লেষণ করে বলছে যে নিউ ইয়র্কের রাজনীতি তো বটেই,
চাকসুমারের জন্য থ্রেট হয়ে উঠতে পারেন জোরান মামদানি। আপনার কাছেও কি তাই মনে হয়? জোরান মামদানি শেষ হয়ে পড়বে না, আমি নিউ ইয়র্ক টাইমসের এই অ্যানালাইসিসের সাথে দ্বিমত। ইট ইজ নট জোরান মামদানি, ইট ইজ চাক সুমার। মধ্যপ্রাচ্য সে যে স্টেটকে রিপ্রেজেন্ট করে, এই স্টেটের জনগণের পালস সে বুঝতে পারে নাই। এই দেশের একজন ডেমোক্রেটিক পার্টির সিনেটের মাইনরিটি লিডার হিসেবে তার যে ভূমিকা পালন করা উচিত ছিল, এমনকি সিনেটের মেজরিটি লিডার হিসেবেও ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় ছিল, তার ভূমিকা অনেকটা নিউ ইয়র্কের পালসের বিপক্ষে, সারা আমেরিকার পালসের বিপক্ষে। কেননা বহির্বিশ্বে যে সব ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে চাকসুমারের ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য, নিন্দনীয় এবং অনেকটা আমেরিকার স্বার্থ বিরোধী। আমাদের বিলিয়নস অফ ডলার্স আমরা যখন মধ্যপ্রাচ্যের একটি দেশকে দেই, হোয়াট উই আর এক্সপেক্টিং ইন রিটার্ন অফ দোজ ডলার্স? ইজ দেয়ার এনি প্ল্যান টু রিকভার দোজ ফান্ড? আমরা সেখান থেকে কি পাবো? প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স উই আর ডাম্পিং। এবং আপনি দেখেন যে সিনেটের মেজরিটি লিডার হিসেবে সে সমর্থন করে গেছে, মাইনরিটি লিডার হিসেবে সমর্থন করে গেছে। নিউ ইয়র্কের মানুষ যখন যুদ্ধবিরোধী হাহাকার করছে, রাস্তায় তারা প্রতিবাদ জানাচ্ছে, তখন তিনি সিনেটে বসে সেই যুদ্ধকে সমর্থন দিচ্ছেন। আমাদের কষ্টার্জিত ট্যাক্সের ডলার সেখানে পাঠাচ্ছেন, আমাদের টেকনোলজি সেখানে পাঠাচ্ছেন। অতএব যদি কেউ চাকসুমারের সিনেটোরিয়াল ভবিষ্যৎ ধ্বংস করে থাকে, সেটা চাকসুমার নিজে। Mamdani could be the next senator from New York. There is no doubt. জি। If he wants to. Because he is offering the solution for people. New York City, 8+ million লোকের বসবাস এখানে। হিউজ লোকের বসবাস। আর নিউ ইয়র্ক স্টেটে প্রায় 23 মিলিয়ন পিপল আমরা থাকি। এই যে বিশাল জনগোষ্ঠী এখানে, এই জনগোষ্ঠীকে রিপ্রেজেন্টেশন করতে হলে জনগোষ্ঠীর পালসকে বুঝতে হবে। চাকসুমার সস্তা দরের লিপ সার্ভিস দিয়ে নিউ ইয়র্কারকে আর কিনতে পারবেন না। কেননা তিনি যে আসলে নিম্ন এবং মধ্যবর্তী শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন না, সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ওকে, আমি একটু তিনি কাকে ভোট দিয়েছেন আমরা সেটা জানি, আমরা বলতে আপনার পারবো কাছে না। একটু যাই, প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু যাই। সেটা হলো ভার্জিনিয়া, নিউ জার্সির ফলাফল আমরা পেয়েছি। এই ফলাফলগুলো বিশ্লেষণ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কোনো আভাস কি পাচ্ছেন? আমি পজিটিভ আভাস পাচ্ছি। ডেমোক্রেটদের বিজয় শুধু যে ধরেন মামদানি তো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ওয়ান এক্সট্রিম, মাঝখানে আছে নিউ জার্সি এবং ভার্জিনিয়া, ওরা কিন্তু মডারেট। এবং আপনি জানেন যে ভার্জিনিয়াতে 3টা সিটি ফ্লিপ করেছে টপ 3। শুধু তাই না, মানে আমি একটা অ্যানালাইসিসে পড়লাম যে সমস্ত জায়গায় ট্রাম্প উইন করেছিল বা ওদের সংখ্যা, সেই সমস্ত জায়গায় পর্যন্ত তার মানে গ্রাসরুট লেভেলে তার ভোটার সংখ্যা বেড়েছে এবং ডিসাইসিভ ভিক্টরি। আর যেটা প্রপোজিশন 50 ইয়াতে হলো এই ক্যালিফোর্নিয়াতে, এবং সেখানে দেখালো যে জনগণের পাওয়ার, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রায় বলতো যে সে উইদিন 3 ইয়ার্স সে ক্যালিফোর্নিয়াকে রেড বানিয়ে ফেলাবে, কিন্তু দেখা গেল যে এক্স্যাক্টলি যে অপোজিট। এই যে মোমেন্টামটা, এই মোমেন্টামটার পজিটিভ দিকগুলো নিয়ে যদি ডেমোক্রেটিক পার্টি এগিয়ে যায় এবং তাদের ইলেকশন ম্যানিফেস্টো এবং তাদের মেসেজিং গুলো ঠিকভাবে করে, তাহলে আমি বিশ্বাস করি যে মিড টার্মে ওরা আবার ক্ষমতায় আসতে পারবে। কিন্তু এখানে এই যে রিডিস্ট্রিক্টের যে একটা প্রতিযোগিতা চলছে, আপনি জানেন যে নিউসাম যে ক্যালিফোর্নিয়ার গভর্নর, উনি যেটা করলেন প্রপোজিশন 50 টু কাউন্টার হোয়াট হ্যাপেন্ড ইন টেক্সাস, তাই না? টেক্সাস আমরা জানি সামারে তারা কিন্তু 5টা সিট ফ্লিপ করেছে। তো এই কারণে সে এটাও দেখালো যে পিপলস পাওয়ার। বাট আমি যতটা অ্যানালাইসিস পড়লাম আর কি, যেহেতু এখন পর্যন্ত অধিকাংশ মেজরিটি স্টেটে গভর্নর রিপাবলিকান, এবং এই রিডিস্ট্রিক্টিং পাওয়ার পলিটিক্স যদি প্লে হয়, তাহলে কিন্তু রিপাবলিকানরা একটু এগিয়ে আছে ডেমোক্রেটদের চেয়ে। সুতরাং অন্য স্টেটে নিউসাম বলেছে যে অন্যান্য স্টেটে আমাদের এগুলো করা দরকার। এটা যারা বোদ্ধা চিন্তা করেন স্ট্র্যাটেজি, তারা একটু মানে একটু বোদ্ধার সাথে চিন্তা করা দরকার, কারণ এটা ব্যাকফায়ার করতেও পারে। আদারওয়াইজ অল দিস সাইন্স আর পজিটিভ। এবং এইভাবে যদি আগায়, এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্টে যে ট্যারিফ নিয়ে এখন একটা বিতর্ক চলছে মোস্ট লাইকলি, এবং এই যে মানে হুইমসিক্যাল পলিসি
এবং হোমোসেক্সুয়াল পলিসি কিন্তু সবাইকে ইকুয়ালি এফেক্ট করছে, রিপাবলিকান ডেমোক্রেট। কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, এটা আমরা পিঞ্চ আমরা সব জায়গায় এই পিঞ্চটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের মানে গ্রসারি বাজার বলেন, বিল বলেন, যে বাজার করতে গেলে সবকিছু বেড়ে গেছে। সবকিছু মিলে আমি মনে করি যে অল দিস সাইন্স আর পজিটিভ। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি করিম ভাইয়ের সাথে, যে আমি আসলেই অবাক হয়েছি। চাক সময়ের প্রতি আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা ছিল, যে একটা সেকুলার মাইন্ডেড লোক, আলটিমেটলি সে ইহুদি লবির সাথে টাইড হয়ে গেল। He's sold out. ইহুদি লবিকে সে আসলে ডিস্টার্ব করতে চায়নি, সে এখানে রাইট এন্ড রং এর প্রসেসে দাঁড়াতে পারেনি। তো এইটা চাক সময় নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, বা এট দি সেম টাইম যে মামদানি একটা মেসেজ দিয়েছে, তুমি না থাকলে কি হবে, সত্যের জয় হবে। এটা ইয়ার জন্য চাক সময়ের ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ার জন্য একটা একটা ডেফিনেট একটা ডিপ পড়েছে। দেখা যাক সে কিভাবে এটা ওভারকাম করার চেষ্টা করে। বাট মাইন্ড ইট, বিকজ জুইশ মানি আইপেক ইজ দেয়ার, দে উইল স্পেন্ড বিলিয়ন্স অফ ডলার্স। এবং এই কথাটা কিন্তু হাসান ভাই বলেছিলেন, উনি ইলেকশন আগে মাসে আমার একটা ইয়ে হয়েছিল যে বিগ মানি কিভাবে প্লে করে। তারপর হাবিব ভাইও আপনাদের একটা প্রোগ্রামে বলেছিলেন এই বিগ মানির ব্যাপারটা। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি জানেন, মামদানির ব্যাপারটা, সেটা হলো যে জনতাকে সে জাগিয়ে তুলেছে। জনতার পাওয়ার ইজ মোর পাওয়ারফুল দেন বিলিয়নার্স ডলার্স। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং এইটা যদি ডেমোক্রেটিক পার্টির মেসেজ নিয়ে যেতে পারে, মিড টার্মে ইনশাআল্লাহ জয়ী হবে। জি, করিম চৌধুরী, একটু আপনার কাছে ন্যান্সি পেলোসি প্রসঙ্গে যাব। প্রেসিডেন্ট তিনি যখন আসলে অবসরের ঘোষণা দিলেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রতিক্রিয়া জানিয়েছেন তার ব্যাপারে। সেই প্রতিক্রিয়াটা একটু দেখে নেই। সেই প্রতিক্রিয়া দেখে আপনার কাছে আলোচনা আসছে ন্যান্সি পেলোসি প্রসঙ্গ। Thank you, press. Thank you, press. About Nancy Pelosi? Nancy Pelosi's I think retirement. she's an evil woman. I'm glad she's retiring. I think she did the country a great service by retiring. I think she was a tremendous liability for the country. And on Dick I Cheney. thought she was an evil woman who did a poor job, who cost the country a lot in damages and in reputation. I thought she was terrible. Thank you very much. Thank you, everybody. Thank you, press. Thank you, press. Thank you, press. Thank you. Thank you, President. অনেক রাক্ষোভ করিম চৌধুরী, অনেক রাক্ষোভ, অনেক অভিমান। একটু বলি, আপনি দেখছেন যে জার্নালিস্টরা যখন কাউন্টার কোশ্চেন করতে চাইতেছিল, তাদেরকে কোশ্চেন তো করতে দেওয়াই হয় নাই, বরং মাইকটা অফ করে দেওয়া হয়েছে। মানে শেষ হয়ে গেছিল আর কি, শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আমি একটু বলি, this shows the temperament from our president. Who is Nancy Pelosi? ন্যান্সি পেলোসি আমাদের কংগ্রেসের স্পিকার, শুধু একজন কংগ্রেস মেম্বার ছিলেন না, দীর্ঘদিন 20 বছর, 2003 থেকে। এবং হ্যাঁ, তার কংগ্রেসের লিডার। নেতৃত্বে এই দেশের জন্য অনেক অনেক নীতি নির্ধারণ হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে, যেগুলো এই দেশকে দেশের অভ্যন্তরে এবং বাইরে শক্তিশালী করেছে, দেশের বিজয়কে সমুন্নত রাখছে, দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। তার যথেষ্ট ভূমিকা আছে। একজন রিটায়ার্ড কংগ্রেসওম্যান স্পিকার, শক্তিশালী ডেমোক্রেট, যাই বলুন না কেন, অত্যন্ত সম্মানের সাথে তিনি বিদায় নিয়ে যাচ্ছেন এবং তার বিদায়, তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। এই ক্ষেত্রে সিটিং প্রেসিডেন্ট যে টেম্পারমেন্ট শো করছে, ইট ইজ দ্য ডিসগ্রেস টু দিস নেশন। সামওয়ান সিটিং ইন আওয়ার হোয়াইট হাউস ক্যান মেক দ্যাট কাইন্ড অফ এ স্টেটমেন্ট with the press. This is totally a disgrace. It is not the disgrace to Republican Party, disgrace to White House, disgrace to Donald Trump. This is disgrace to the nation. We are embarrassed globally with his comment, with his statement. President, if he does not like her, that's fine. You don't have to like. You don't have to even comment it. If you do not have guts to thank her for her service to our nation, you do not have to show your animosity, idiotic conduct in public with the press. এই যে ডিসগ্রেসের কারণে শুধুমাত্র রিপাবলিকান পার্টি, হোয়াইট হাউস অথবা আমেরিকাকে এম্বারাস করে নাই, সারা পৃথিবীর কাছে তার বিহেভিয়ার নজির হয়ে রইল। আমরা ব্যক্তিগতভাবে, আমার সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, ন্যান্সি পেলোসির
সাপোর্টের জন্য, তার যে সেবা, দেশের প্রতি তার যে অবদান, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এবং তার রিটায়ারমেন্ট লাইফে যাতে সে বিভিন্ন ধরনের সহযোগিতায় সম্পৃক্ত করা যায় তার অভিজ্ঞতাকে, আমরা মনে করি ডেমোক্রেটিক পার্টি সেই সুযোগটা নেবে আগামী মধ্যবর্তী নির্বাচন, জি তাকে অন্যভাবে কাজে লাগাবে। জি 85 বছর বয়স তার, একেবারেই হয়তো রাজনৈতিকভাবে 20টা বছর তিনি ডেমোক্রেটিক পার্টির হাউস লিডার হিসেবে কাজ করছেন 2003 থেকে 23 পর্যন্ত। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু শুনি যে এত রাগ কেন? এত রাগ হবে না কেন? তাকে ইনভেস্টিগেশন করেছে ভাই, ইনভেস্টিগেশন। দুইবার তাকে ইমপিচ করেছে কংগ্রেসে তার নেতৃত্বে। তারপরে আর আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি রিভেঞ্জফুল গাই, যে তার বিরুদ্ধে তার ইভেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে জন বল্টনকে পর্যন্ত সে মানে আদালতে তার বিরুদ্ধে লেগেছে। তো এটা হলো ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প। আমি সবসময় ক্লাসিক হিসেবে আমেরিকা বোধ আর 100 বছরের মধ্যে এরকম প্রেসিডেন্ট পাবে না। আর করিম ভাই বারবার বলছেন ওনাকে একটু ওকে কে ভালো লাগানি, শুধু এই ঘটনার জন্য না। তো প্রথম টার্ম এবং এই টার্ম সারা দুনিয়াতে সে একজন নিন্দিত ব্যক্তি, কিন্তু সে তার পাওয়ার পলিটিক্স প্লে করে সে মনে করে যে আমেরিকা ইজ গ্রেট, মাগা এগুলো প্লে করতেছে। আলটিমেটলি এটা তো লং টার্মে আমাদের আমেরিকার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত করছে, তাই না? এই যে টেরিফ নিয়ে যে ছেলে খেলা করতেছে, এটা অনেক কান্ট্রি এটার প্রাইস পে করতেছে। ছেলে খেলা আলটিমেটলি এটা লং টার্মে আমাদের ক্ষতি করছে। Blessed policy, salute to her for two things. Obamacare, she was with one of the architect with Obama সময়, এবং জো বাইডেনের সময় যে ইনফ্রাস্ট্রাকচার বিল হয়েছে, যা একটা বিগ অ্যাচিভমেন্ট, ন্যান্সি পেলোসি বিরাট রোল প্লে করেছে। তারপর তো আছে সে আমেরিকান হিস্ট্রিতে প্রথম ফিমেল মানে স্পিকার অফ দি হাউস, দ্য থার্ড ইন লাইন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার অফ দি হাউস। তার ভালো জিনিস, কিন্তু একটা জিনিস আমি বলতেই হয়, যখনই ইসরায়েল সম্পর্কে এসেছে এবং মানবতার হচ্ছে, কোন লোকই একটি কথা বলেন এখানে। এইটা বড় দুঃখজনক। বাট এট দি সেম টাইম আমার কাছে এইটাও অবাক লাগে, নিউ ইয়র্ক শহরে বা বড় বড় শহরে যতগুলো প্রটেস্ট মুভমেন্ট হয়েছে, প্রতিটা প্রটেস্ট মুভমেন্টে কিন্তু অনেক জুইশ পিপল ওয়াজ ইনভলভ। তো জুডাইজম এবং জায়নিজম এর ডিফারেন্সটা যারা বুঝে, আপনি জানেন যে আপনাদের এই মামদানিকে কিন্তু অনেকেই জুইশ ভোটার ভোট দিয়েছে, কারণ তারা জুডাইজমে বিশ্বাস করে, ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। বাট জায়নিস্ট যে পলিটিক্যাল ফিলসফি, যেটা যেভাবে হোক দে আর দি উইনার, তাদেরকে করতে হবে, এবং তাদের যে লবিং পাওয়ার আছে ইন ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু আপনারা যেহেতু লেবার মুভমেন্ট করেন, এই লবিং পাওয়ার কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিগ মানি, দি ডার্ক মানি প্লেজ এ ভেরি ক্রিটিক্যাল রোল। এই কারণে আমি চার সময়ের প্রতি আসলেই বিরক্ত, এই কারণ সে কিন্তু অনেক দিনের সিজনের পলিটিশিয়ান, বিগ ম্যানের কাছে সেও হেরে গেল। সে অনেক সময় যে পলিটিক্যাল আছে না, বাইক ধরা, আপনি বারবার বলছিলেন করিম ভাই যে একটা যখন বাইক যাচ্ছে, সে লাস্ট মোমেন্টে বলতে পারতো যে না ঠিক আছে আমি আপ ফর হিম। ইভেন আমাদের ওবামা লাস্ট মিনিটে বলেছে, তারপরে আপনাদের যে হাকিম জেফরিজ লাস্ট মিনিটে লিমিটেড তাকে সাপোর্ট দিয়েছে। এটা বোধহয় এইটা একটা শো করে যে এই যে ফরেন লবি এবং একটা কান্ট্রির সাথে যে আমরা এমবোর্ডেন্ট হয়ে সারা দুনিয়ার আমরা মানে শত্রু হয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য ভালো না। আর আপনি জানেন যে এই ইসরায়েলের যে গণহত্যার ব্যাপারটা নিয়ে ইভেন রিপাবলিকান পার্টি যেমন স্প্লিট হয়ে গেছে। আপনি মাগা মুভমেন্টের মধ্যে দুইটা, একদিকে আছে টাকা কালসন, একটা হচ্ছে ব্যান শেপেরও, একটা টোটালি এখনো ইসরায়েলের প্রতি সাংঘাতিক এটিউন, আর একটা টাকা কালসন প্রশ্ন জিজ্ঞেস করছে যে কেন আমরা এতটা at the expense of many other friends. In sum, she's a great lady. In net, she is positive for American politics. She has contributed a lot, and salute to her. Wish her the best. অনেক ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরবো। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটা হলো রাজনৈতিক সমঝোতার বিষয়টি এখন রাজনৈতিক দলগুলোর হাতে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সাব জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরাই বসে আলোচনা করো, তোমরাই বসে সিদ্ধান্ত নাও কি করতে চাও, আমরা আর এই বিষয়ে কিছু করছি না। যথেষ্ট খরচ টরচ হয়েছে। প্রথম আলো নিউজ করছিল আজকে, দেখলাম যে 71 কোটি টাকা খরচ করেছে এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং শুধুমাত্র আপ্যায়ন বিলেই 45 লাখ টাকা তাদেরকে, অর্থাৎ চা নাস্তা সিঙ্গারা সেগুলো খাওয়ানো হয়েছে। 274 দিন সম্ভবত বৈঠকও করেছেন। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো এখন বেঁকে বসে, তাহলে তো আসলে সব টাকাই এই 1,71,00,000 টাকা, সেটাই তো পানিতে গেলই, কিন্তু জাতি আসলে কি পাবে?
এখন যে একটা সমঝোতা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, আপনি কতটা আশাবাদী হতে পারছেন? 271 কোটি টাকা অথবা এর চেয়ে বেশি টাকা, 171 কোটি টাকা নয়, 1 কোটি 71 লাখ টাকা। না, যেটাই বলুন না কেন, হুম। টাকা ইজ নট এ কোশ্চেন। প্রফেসর আলী রিয়াজের মতো মানুষ দেশের এই ক্রান্তি লগ্নে যে দায়িত্বটা নিয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের জাতি যতদিন বাংলাদেশ টিকে থাকবে, প্রফেসর আলী রিয়াজের এই এফোর্ট এবং তার যে প্রোডাক্ট, তার যে ডেলিভারি, তার জন্য কৃতজ্ঞ থাকবে। ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের, ব্যর্থতা এখানে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবে কিছু কিছু রাজনীতি দল, আমি নাম বলবো না, যারা অত্যন্ত প্রভাবশালী দল বাংলাদেশে, তারা জুলাই বিপ্লবের মূল আদর্শ থেকে সরে গিয়ে তারা এখন অন্য কিছু করতে চাচ্ছেন। বিপ্লবকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তারা সংবিধানের, আরে সংবিধান যদি তুমি মানো, তাহলে তো বিপ্লব করা যারা করেছে তাদের সবাইকে ফাঁসি দিতে হবে। যদি সংবিধানে মানো, বিএনপি যে বারবার একটা কথা বলে যে আমি সংবিধান মানি, সংবিধানের বাইরে কিছু করা যাবে না, এটা সংবিধানে অ্যাপ্রুভ করতে হবে। The People's Court already declared, peoples of Bangladesh already approved what they want. সেটাই যেই নীতি আদর্শের কথা বলে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে এবং একটা দানবকে টফল করা হয়েছে। 16-17 বছরের একটা দানবকে জীবনের মুখে হাজার হাজার মানুষের মৃত্যু আর যন্ত্রণা এবং দেশটাকে শেষ করে দেওয়ার মুখ থেকে উদ্ধার করা হয়েছে অনেক কিছুর বিনিময়ে। এখন সেটাকে স্বীকৃতি দিতে আমাদের যদি সংসদে যেতে হয়, আগে সংসদে গিয়ে তারপরে বলবো, এটার পিছনে কোনো কারণ আসতে পারে। শুনুন, আমি বারবার বলতেছি, আমি কিন্তু বিএনপির গোর সাপোর্টার, একদম ছাত্র দলের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতেই ছাত্র দলের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছি। কিন্তু আজকের যে বিএনপি, এই বিএনপি যদি জানতাম তাহলে বিএনপি করতাম না। এখনো আমি বিএনপিকে বিশ্বাস করি, বিএনপির জন্যই আমরা কাজ করি, কিন্তু বিএনপির আদর্শচ্যুত নেতাদের ঘৃণা জানানোর ভাষা আমাদের নাই। যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা রয়ের এজেন্টে পরিণত হয়েছে প্রকাশ্যে, যাদের আচরণে পরিষ্কার করে বোঝা যায় তারা দেশ বিক্রির পায়তারায় আছে, যারা অপরাধীদেরকে বাঁচানোর জন্য পায়তারায় আছে, যারা আবারও আওয়ামী লীগের সাথে আঘাত করে এই দেশকে ধ্বংসের মাথায় উঠতে আছে। আমি বলবো, এই কথাগুলো বলার পিছনে অনেক দুঃখ রাগ। আপনার এই মিটিং এ আসার আগেই বাংলাদেশিদের একটা বড় ধরনের সেটাও একটা বিএনপি সার্কেলের মিটিং এ ছিলাম, এই জুম জয়েন্ট কনফারেন্সে ছিলাম। দুঃখ লেগেছে, এই ক্ষোভগুলো সেখানেও বলেছি যে হোয়ার উই আর ডুইং। অতএব চা কফির জন্য 171 কোটি 571 কোটি টাকা খরচ করেছে যারা এই নিউজটুকু করছে, দে আর নট জার্নালিস্ট। প্রথম আলো ইজ নট দ্য প্রথম আলো, এটা প্রথম আলো। আপনাকে বলি, নিন্দা জানানোর ভাষা আর নাই। ওকে, আপনি নিশ্চয়ই নিয়ে বলছেন, আমরা বিষয়ে আছি। জি, what they did, you are not talking about their work and delivery, you talking about 171 কোটি টাকার চা কফি খেয়েছে। Idiot, nonsense, that waste of Newsline should be what they delivered. এবং কোথায় সম্পৃক্ততা, কোথায় একত্রতা হচ্ছে না? কেন বিএনপি হঠাৎ করে বলছে যে আমাদের বাইরে যেগুলো তো সমতা হয় নাই, সেই জিনিসগুলো অ্যাড করা হয়েছে? এই নিউজগুলো আছে, সাথে হয়তো এটিও করেছে তারা। জি, হ্যাঁ। কিন্তু বারবার সংবিধানের দোহাই দিয়ে দেশবাসীকে ধোঁকা দেয়া আর নির্বাচনের কাছাকাছি হওয়ার ক্ষেত্রে নির্বাচন বানচালের জন্য পায়তারা করা বিএনপির পক্ষে এটা বড় ধরনের বিপদ হয়ে আসতে পারে। এবং জনগণ কিন্তু এখন বুঝে, জনগণকে কিন্তু আর ওই যে রাত্রের ব্যালট বাক্স ফুল করা অথবা একদম ব্যালট বাক্স প্রিন্ট করে নেয়া, নৌকা প্রিন্ট করে নিয়ে ব্যালট বাক্স ডেলিভারি দেয়া, সেই সুযোগ আর বাংলাদেশের জনগণ দিবে না। যারা এই সুযোগের সাথে জড়িত, এক গ্রুপকে পিটে দেশ থেকে বাইর করছে, এদেরকে দেশ থেকে বাইর হতে দিবে না, এদেরকে জায়গায় জবাই করে কবর দিবে এদেরকে। অতএব আমাদের জাতি এখন সচেতন। যদি যে কোনো দলই হোক না কেন, তারা এই জাতীয় সম্পৃক্ততা করে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং সেটা যদি আমার নিজের দলও হয়, নিঃসন্দেহে অনেক আফসোস কিংবা ক্ষোভ থেকে আপনার এই কথাগুলো বলা বিএনপি প্রসঙ্গে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে এই প্রসঙ্গ তো শুনবোই, সাথে একটু যোগ করে নেই আপনার আলোচনার সুবিধার্থে। সেটা হলো, আমরা দেখলাম জামায়াতের নায়েবে আমির তিনি টেলিফোন করেছেন বিএনপির মহাসচিবকে, আসুন আলোচনা বসি, এইসব বিষয় নিয়ে কথা বলে রাজনৈতিক সমঝোতা তৈরি করি। সাধারণত সবসময় আমরা এটি দেখি যে বড় দলগুলোই এই কাজটি করে থাকে, অর্থাৎ বড়রাই আসলে অন্যদেরকে বলে থাকে যে আসো আলোচনায় বসি। আমরা ড্রাইভিং সিটে জামায়াতকে দেখলাম, বিএনপিকে নয়। অর্থাৎ সমঝোতার জায়গায় কিংবা জুলাই সনদের জায়গাও জামায়াত, এখানেও তো জামায়াত একটু এগিয়ে গেল।
হ্যাঁ, দেখুন, প্রথম কথা, যেটা করিম ভাই ইমোশনালি বলেছেন, বাট আই এগ্রি উইথ হিজ মেনি পয়েন্টস। আসলে যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই এই জুলাই বিপ্লব হয়েছে, আমরা ভারতীয় আধিপত্যবাদ, ফরেন ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, এখন যে বিএনপি যে রূপ নিয়েছে, এটা আওয়ামী লীগের মনে হচ্ছে যে মানে কার্বন কপি ক্লোনের মতো আচরণ করছে আসলে। এখন আপনি যদি ধরেন, আমি প্রায় টক শোতে আপনাদের কাছ থেকে শিখে যেটা হলো, এখন যে গভর্নমেন্ট আছে, আপনার কনস্টিটিউশনের কথা বলেন, সেই কনস্টিটিউশন গভর্নমেন্ট কিন্তু ইলিগেল, হুম হুম নাম্বার ওয়ান। হুম নাম্বার টু, আপনি কনস্টিটিউশন দোহাই দেন, কনস্টিটিউশন দোহাই দিলে আপনাকে 30 দিনে ইলেকশন দিতে হবে, 30 দিনের আরো, সরি 90 ডেজ, 90 অ্যানাদার 90 ডেজ। এখন যে আপনি ইলেকশন করবেন ফেব্রুয়ারি মাসে, কোন বেসিসে করবেন? আপনার জুলাই বিপ্লবে যে সনদ সবাই সাইন করেছে, এটা একটা আইনি বাস্তবতা ডিক্লারেশন, এবং এইটাই করে এটাকে রেটিফাই করা এই গণভোটের মধ্যে। অনেকে বলে যে গণভোট তো কনস্টিটিউশন নাই, আপনার গভর্নমেন্টই তো কনস্টিটিউশন না। আপনি যে ইলেকশন করতে যাবেন সেটাও কনস্টিটিউশন না, আবার আপনি বলেন যে একই দিনে ওই গণভোট এবং ইলেকশন হবে, সেটাও তো কনস্টিটিউশন না। তো এখন কথা হলো, আপনি যেটা বলেছেন, ইউর রাইট। আলটিমেটলি আমি জানি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, কিন্তু জামাত যে স্টেপটা নিয়েছে, এই মানে বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের অবর্তমানে বিগেস্ট পার্টি, তাদের অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। তাদের অহংকার যদি বেরিয়ে না আসে, যে আমরা উপার্জন করেছি জুলাই বিপ্লবে, সেটা সব ধুলিস্যাৎ যাবে। আজকেও আমি একটা নিউজ পোর্টালে পড়ছিলাম যে আমির হোসেন মাহমুদ চলতেছে যে এই জুলাই বিপ্লবে গুলো কি সনদ কি, আমাদের 31 দফা আছে, তার মানে এতদিনকে আমরা গোলাল দিছি। আর একটা ব্যাপার যেটা আপনার জার্নালিস্টরা একটু মানে এই যে প্রথম রিপোর্টে বলছে 1,71,00,000 টাকা এবং 35 লক্ষ টাকা, কিন্তু এটা টোটাল বাজেটে মাত্র 25% খরচ করেছে। আর যে কথাটা করিম ভাই বলেছেন, আলিজ একটা বিরাট কাজ করেছে, এতগুলো পার্টিকে একসাথে করা, এতগুলো করা, মানে মিটিং করা, এবং এইটাকে এখন বিএনপি ছুড়ে ফেলে দিচ্ছে, এটা তো হতেই পারে না। তা আমি যেটা প্রেডিক্ট করছি, এটা হতেই হবে আলটিমেটলি। ও হয়তো একটু, ওরাও সরকারের মানে এটা প্লে করছে। আলটিমেটলি মোহাম্মদ ইউনুস ইজ দ্য কনস্টিটিউশন, হি ইজ গোইং টু ডিসাইড। এবং আই ডোন্ট থিঙ্ক মোহাম্মদ ইউনুস ইজ ইন্ডিয়া ঘেঁষা লোক, সে কিন্তু টোটালি মানে প্যাট্রিয়টিক পার্সন, এবং সে জানে যে বিপ্লব করেছে, যে ছাত্রগুলো যে জীবন দিয়েছে তাদের সে মূল্যায়ন করবে। ব্যাপারটা এইভাবে হবে, আইনি যেটা ডিক্লারেশন একটা দিতে হবে, মোহাম্মদ ইউনুস দিবে, তারপরে গণভোট হবে, তারপরে ইলেকশন হবে, এইভাবে এটা এগোবে। জি এটা মানে যত এটা কি একটা তাড়াতাড়ি করে কৌশল মনে তত করছেন? তাড়াতাড়ি এটা কি একটা কৌশল মনে ইলেকশন করছেন? হবে, তা না হলে এটা পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, বলেন। এটা কি একটা কৌশল মনে করছেন? কারণ এখন যদি সরকার পক্ষ থেকে গণভোটের কথা আগে বলা হতো, তাহলে কোনো না কোনো পক্ষ তো অখুশি হতোই। কিন্তু সরকার চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলোকে বলছে তোমরা সমঝোতা করো। যখন সমঝোতা, বাংলাদেশে তো রাজনৈতিক সমঝোতা খুবই আকাশ চুম্বী একটা বিষয়, এটা অলৌকিক বিষয়। তো যখনই হবে না, তখন বলবে যে তোমরা যেহেতু পারোনি, এখন আমরা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে দিলাম, এত তারিখ নির্বাচনের আগে গণভোট হতে পারে। এটাও কি সরকার একটা কৌশল হতে পারে? আমার মনে হয় এটা একটা কৌশল। আমার যতটা বিশ্বাস, আমি জানি, মানে আমার ইনসাইড ইনফরমেশন, যে মোহাম্মদ ইউনুস কিন্তু আমিরে জামাত শফিকুর রহমানকে খুব শ্রদ্ধা করেন। কোন একটা আমি শুনেওছি এরকম যে আমি হলাম প্রধান উপদেষ্টা, কিন্তু আপনি হলেন আমার উপদেষ্টা। আচ্ছা আচ্ছা। এতদিন জানেন আপনি যে 2 সপ্তাহ দেশের বাইরে ছিল, ফিরে এসেছে। এবং সবচেয়ে কথা, জামাত ওই পক্ষে আছে, এনসিসিপি কিন্তু একই ভাবে, যদিও একটু ডিফারেন্ট ভাবে, গণভোট ওরা চায়, সংবিধানের সুরক্ষা চায়। কারণ যে কথা করিম ভাই বললেন, যদি কোনোভাবে হয়, এই যা হয়েছে ঘটনা, সবাইকে তো সুরে চড়াবে। কারণ তোমরা যা করেছো, মানে এটা হইলো দেশদ্রোহিতা, মানে এক্সিস্টিং কনস্টিটিউশন কথা বলে। এক্সিস্টিং কনস্টিটিউশনটা তো কাজ করছে না। এখন এটার যে জনবিপ্লবের যে ব্যাপারটা, আসলে ওরাও ভুল করেছে। ওইটা বিপ্লবী সরকার করা উচিত ছিল, কনস্টিটিউশনকে ল্যাপস করে তারা এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এখন হয়নি, কিন্তু বিএনপির আচরণ আসলে আমার কাছে খুব মানে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। একটা বিরাট পার্টি, জিয়া রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, ওনার সাথে আমি হিজবুল বাহিরে গিয়েছিলাম, অনেক স্মৃতি আছে। কিন্তু তার দল, যেটা করিম ভাই বললেন, যারা চালাচ্ছে সব মানে উচ্ছিষ্ট ভারত, দিস লেস প্যান্সার, যেটা প্রায় শুনি আর কি। এই জিনিসটা আমি আসলে বিশ্বাস করতে চাই না। তার একটা মোমেন্টাম ছিল যে বাংলাদেশের জাতীয় জিয়াউর রহমান সাহেবের ছিল, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ইনস্টেড ক্ষমতা যাওয়ার জন্য এখন ভারতের তলবি বাহক হিসেবে কাজ করছে। আর যে আপনাদের সালাউদ্দিন একজন আছে, তার বোধহয়
মাথার মধ্যে ওকে চিপ ঢুকাই দিছে, বুঝছেন? যত 9 মাস ছিল সে এসে ইন্ডিয়ান বয়নে কথা বলছে সবকিছু। তো মানে কিভাবে কথা বলে, ঠিক আছে এখন ইলেকশন চলে আসতেছে, আমরা এখন তত্ত্বাবধায়কের রোলে যান। আরে ভাই, তত্ত্বাবধায়ক তো কনস্টিটিউশনে না, তোমরা কিসের ভিত্তিতে করবা? এখনো যদি একটা সবকিছু কিন্তু ক্যাওসের মধ্যে আছে, আমি আপনাদের দুজনকে বলছি, যেহেতু ক্যাওসের মধ্যে আছে, ট্রাই টু ফাইন্ড দি লিস্ট প্রবলেমেটিক ওয়ে। লিস্ট প্রবলেমেটিক হলে যে জুলাই সনদকে আইনি বাস্তবতা, গণভোট, ইলেকশন, এবং এই মাসের মধ্যে যদি গণভোট দিতে, অথবা ডিসেম্বর 15 মধ্যে 1 মাস লাগে গণভোট করতে। এবং একটা কথা এখন বারবার বলতেছে গণভোট করলেন, অন কিছু পারে না, গণভোট করলে পয়সা লাগবে অনেক। 3,000 কোটি টাকা, হোয়াট ইজ ইট? ইজ ইট নাথিং? একটা যেটা আপনি একটা ফিউচার, একটা ন্যাশনাল ফিউচার ফাউন্ডেশন আপনি বিল করছেন, সেখানে 3,000 কোটি টাকা কিছুই না। এইগুলো আসলে মানে প্লে করতেছে, এবং এইটা খুব ডার্টি পলিটিক্স আমি মনে করি। মির্জা ফখরুলকে আমি খুব ভালো জানতাম, বোদ্ধা, একই ভাষায় কথা বলতেছে। এই যুদ্ধবন্দী ভাষা, আলটিমেটলি যেটা হবে মোহাম্মদ ইউনূস গণভোট আগে দিবে এবং সাইন করবে, তারপর ইলেকশন হবে। এখন ইলেকশনটা দেরি হয়ে যেতে পারে, যদি গণভোটে দেরি হয়, এটা হয়তো একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জি হ্যাঁ। জি জি এবং সেটা বিএনপি চাচ্ছে না, কারণ বিএনপি যতদিন দেরি হয় তাতে চাঁদাবাজের দৌড়াতে এমনি তারা ভোট হারাচ্ছে, তারা এমনি ইলেকশন রেজাল্ট ভালো হবে না, এই জন্য তারা হবে করে স্যার ইলেকশন চাচ্ছে। জি করিম চৌধুরী, আপনি কিছু যোগ করতে চান? সংক্ষেপে, সময় খুব কম। আমি শুধু বলবো, দেখেন, বিএনপি একটা দেশপ্রেমিক দল। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশের স্বকীয়তা, অগ্রগতি তাকে পুরোপুরি তার অন্তরে ধারণ করে। কিন্তু বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এবং তারেক জিয়ার অনুপস্থিতিতে বিএনপি যারা চালিয়েছে গত 16-17 বছর, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে বিএনপিকে লেভেল ব্যবহার করেছে, দল এবং টাইটেল গুলো ব্যবহার করেছে। কেউ কেউ মাঝে মধ্যে জেলে গিয়েছেন, ডিভিশন পেয়েছেন, আবার বেরিয়ে আসছেন লোক দেখানোর জন্য। আমি বলেছিলাম বিএনপির 300 জন লোকের অ্যাকাউন্ট অডিট করার জন্য। তাহলে আপনি দেখবেন গত 16 বছরে তাদের অ্যাকাউন্ট কত হাজার গুণ বৃদ্ধি হয়েছে। তারা আন্দোলনে কেন ফেল হয়েছে? আন্দোলনে জনগণ ফেল হয়নি। এই কিছু লোকের জন্য, বিশ্বাসঘাতকতার জন্য তারেক জিয়া দেশে আসতে পারে নাই, খালেদা জিয়া বন্দী ছিলেন। তারা চায়নি তারা মুক্তি হয়ে আসুক। তারা সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ সরকার থেকে। আন্দোলনের নামে তারা আন্দোলন খেলা করেছেন, রিয়েল আন্দোলন তারা করেননি। ছাত্ররা যখন আন্দোলন করে এই স্বৈরাচারকে তখন করেছে, তখনও তারা বলতেছিল যে না, আমরা এই ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত না। আর আন্দোলন হওয়ার পরেই তারা মাঠে এসে বলতেছেন এটা তারেক জিয়ার স্বপ্ন, বিগ প্ল্যান। Shame on you, idiot. You do not understand the politics. You do not read the pulse of the people. So it is hurting their statement, their action, and now current situation. তারা যে বিপ্লবের বিপক্ষে যে কথা বলছে, তারা যে জুলাই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাচ্ছে, এর জন্য তাদেরকে আরো কঠিন পরিণতি আসছে। নির্বাচনের সময় দেখবেন আপনারা কি হয়। আমি আশা করি, আমি একজন বিএনপির সাপোর্টার, আমার ভোট নাই বাংলাদেশে, আমি ভোটও দিতে যাব না। আপনি ভোট দিতে পারবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে। আমি ডুয়াল সিটিজেনশিপ নেব না। ওকে, আই থিংক দিস ইজ না, ডুয়াল সিটিজেনশিপ ছাড়াই আপনি দিতে পারবেন। মানে আপনার আমি দিব না। জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি এটা করব না। কিন্তু আমি আপনাকে বলছি যে বাংলাদেশের হাতে এখনো যথেষ্ট সময় আছে। বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নিলে বিএনপি আগামীবারে সরকার ক্ষমতা গঠন করতে পারবে এবং দীর্ঘদিন থাকতে পারবে। আর যদি চল চাতুরি করে, কলা কৌশল করে ক্ষমতায় যান, আমি আপনাদের এই অনুষ্ঠানে বলেছি 12 মান্থস থেকে 36 মান্থসের ভিতরে বিএনপির যে করুণ অবস্থা হবে, আওয়ামী লীগের লোকেরা ভারতে বসে হাততালি দিবে, তোমরা এপারেও আসতে পারবে না, তোমরা এপারেও আসতে পারবে না, এটা বলবো। অতএব বিএনপিকে শিক্ষা নিতে হবে এখন। অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের সবচেয়ে, আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমাদের ইয়াঙ্গার জেনারেশন একটা সুন্দর ভবিষ্যৎ গড়বে। বাই দ্য ওয়ে, আমি ভোট দিতে চাই, আমি একটু জানতে চাই কিভাবে ভোটার রেজিস্ট্রেশন করতে হয়। জি, ভোটার আমি রেজিস্ট্রেশন, ভোট দেবো, কারণ আমি জীবনে ভোট দিতে পারিনি। Okay. আমেরিকা ছাড়া বাংলাদেশে কখনো আমি ভোট দিতে পারিনি। জি, একেবারে সহজ বিষয়। সেটা হলো আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, আছে কিনা? আছে। তাহলে এই নভেম্বরের মাঝামাঝি সময় একটি অ্যাপস লঞ্চ করবে তারা, ইলেকশন কমিশন থেকে। যাদের আছে, শুধু আপনার মতো না, দর্শক যাদের আছে তাদের সবার জন্যই বলা, যে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা ওই অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ঠিকানা লিখতে হবে, কোন ঠিকানায় আপনাকে মেল ব্যালট পাঠানো হবে, এবং সেটি নির্বাচন কমিশন পাঠিয়ে দেবে। ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং একটা ছবি আপনাকে সেই অ্যাপসে দিতে হবে। দেওয়ার পরে আপনি যখনই
তাদের কাছে আপনার তথ্যগুলো চলে যাবে, আপনাকে মেল ব্যালট পাঠাবে, সেখানে আপনাকে টিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দিতে হবে, ফিরতি ব্যালটে আপনাকে খামসহ দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট সেটা পাঠিয়ে দেবেন, বাংলাদেশে যথারীতি পৌঁছে যাবে এবং নির্বাচনের দিন সেটি গণনা করা হবে। খুব সহজ পদ্ধতিতে নির্বাচন কমিশন এই সুযোগটি প্রবাসীদের জন্য রাখছে। যাই হোক, দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আলোচনা করলাম, আমরা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের, এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বে যারা আছেন বাংলাদেশে, আসলে তাদের জন্য আমরা হয়তো আলোচনা করতে পারি, কাজটা আসলে তাদেরকে করতে হবে, এবং না করলে আলোচনার সুযোগ থেকেই যাবে। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।